নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত বাগদিপাড়ার একটি রাত। গল্প পাঠে আমি অর্পিতা। গ্রাম যেখানে গ্রামবাসীর প্রয়োজন মিটিয়ে চাষমাঠ আর আগাছাপূর্ণ পোড়া জমির রূপ ধারণ করেছে, সেইখানেই বাগদিপাড়া। মাথা গোঁজবার কয়েকটা ঠাঁই শুধু আছে বাগদিপাড়ায়, আর কিছুই নেই। পথঘাট, দিঘি, পুকুর, বাগবাগিচা, দোকানপাট এসব গ্রামে মিলতে পারে, কিন্তু বাগদিপাড়ায় এসব কিছুই মিলবে না। আশ্বিনের সন্ধ্যা সবে নেবেছে। ভাদ্রান্তের সদ্য সমাগত আশ্বিন। ভাদ্রের মাঝামাঝি এবার যে বন্যা এসেছিল, এখনও বাগদিপাড়ায় তার চিহ্ন মেলে। নবীন বাগদির বাড়ির সামনে কাঁটা বাবলার গাছটাতে অনেকগুলো শুকনো কচুরিপানা আটকে আছে। দূরের গ্রামের মধ্যে সন্ধ্যা সমাগমে ঘরে ঘরে গৃহলক্ষ্মীরা যে শাঁখ বাজালেন, বাগদিপাড়ায় ক্ষীণভাবে তা শোনা গেল। অনেক আলো জ্বলল গ্রামে, আকাশে অনেক তারা উঠল। বাগদিপাড়ার দুই একটি কুঠিরে জ্বলল ডিবরি, বাকিগুলি বিনা প্রতিবাদে অন্ধকারকে বরণ করল। নবীন ডেকে বলে উঠল, গিরির মা, গিরির মা, এই ডিবরি জ্বালা গো, সাঁঝ যে পেরিয়ে যায়। গিরির মা বলে উঠল, ঘরে তো তেল নাই, ডিবরি জলে কি সে শুধোই? তেল নাই? তবে কিছু বলবারও নাই। নবীন গলা খাঁকড়ি দিয়ে কাশল। দাওয়ার এক পাশে কয়েকটা কাঁচা বাঁশের বাকরি বেড়ায় হেলান দিয়ে রাখা হয়েছে। ঘরের মধ্যে একটা সমাপ্ত প্রায় মাছ ধরবার খুলুই আছে। কাল ওটা শেষ করে দিয়ে যদি একটা ঝুড়ি আর গোটা তিনেক ধুনুচি নিতে পারে, আর পরশু হাটে ওগুলো বেচে ফেলা যায়, পরশুই আবার ডিবরি জ্বলবে। আলসেমি করে কদিন কাজে হাত দেয়নি, গতবারে হাটটা বৃথাই গেছে। নবীনের একটু আফসোস হতে লাগলো। কাল সারাদিন খাটবে, আর কুড়েমি নয়। গিরির মা দাওয়ায় এসে বসল। মা সে একা গিরির নয়, কোলের ছেলেটা মাই টানছে। পেটে আর একটা ছেলে আছে। বড় ছেলে মেয়েও 4টি। বড় ছেলেটার বয়স 12 মাঠে গরু চড়াতে গিয়েছিল, এখনও ফিরে আসেনি। হয়তো গরু হারিয়ে গেছে, খুঁজে খুঁজে হয়রান হচ্ছে ছেলেটা। নয়তো লক্ষ্মী ছাড়া মুকুন্দ তেলির বাড়ি মনসা ভাসানের গান সাধতে গেছে। গিরির মা বলে উঠল, হাবা ঘরকে এলো না গিরির বাপ? নবীন বলল, না এলো গিরির মা, না এলো। ঘা কত লাগাবো আর জোরে। মেরোনি, গান সাধতে গেছে। হাবাকে লিবে গো ওরা বড় যাত্রা দলে? স্ত্রীর এই উৎসুক প্রশ্নের জবাবে নবীন শ্লেষ করে বলল, লিবে না, আদর করে লিবে, 10 টাকা মাইনা দিবে। তারপর গলা নামিয়ে বলল, আজ আসবে গো গিরির মা। কে গা? পুলিশ, পুলিশ। অবিন্দার বেটাকে আজ পাকড়াবে। ছোড়ার নটর বটর আজ না ঘুচেছে তো আমার নাম লোবিল নয় গিরির মা। গিরির মা বলে উঠল, লোকে জানলে কিন্তু এই তোমাকে একচোট লিবে বাবু। নবীন তাচ্ছিল্য ভরে বলল, কে জানছে সে কথা? মুখে যাই বলুক, মনে নবীনের ভয় ছিল। বাগদিপাড়ার বিন্দা ও তার ছেলে করম বাগদি সবচেয়ে দুর্ধর্ষ।
বাপ বেটা পালা করে জেল খাটে। সেদিন থেকে ছেলেটার ওপর রাগে করম আগুন হয়ে আছে। আজ পুলিশ এসে ছেলেকে ধরে নিয়ে গেলে বাপটা থাকবে। টের তার পাবার কথা নয় যে নবীন পুলিশে খবর দিয়েছিল, কিন্তু যদি একবার টের পায় তবে আর রক্ষে থাকবে না। হয়তো 10 টাকা পাবে নবীন, হয়তো গায়ে চৌকিদারকে সেই টাকা থেকে ভাগও দিতে হবে। এত বড় বিপজ্জনক কাজ করেও শেষ পর্যন্ত কতটুকু লাভ তার থাকবে কে জানে। তবে গিরিকে করম ছোড়া আর জ্বালাতন করতে পারবে না। এবার সে জেল হতে ফিরলে পিপুলডাঙ্গার ভৈরবের হাতে গিরিকে সে সঁপে দেবেই। নবীন এই সব চিন্তা করছিল। সেই সময় হাবাকে সঙ্গে করে স্বয়ং করম এবং বাগদিপাড়ার আরও 2জন বয়স্ক লোক তার উঠোনে এসে দাঁড়ালো। হাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। গিরির মা হাউমাউ করে উঠল। হাতে করে একজন আলো নিয়ে এসেছিল। সেই আলোতে দেখা গেল হাবার ছেঁচা নাক ও কাটা ঠোঁট দিয়ে দরদর করে রক্ত পড়ছে। ধুলোয় কাদায় বিবর্ণ শরীরে কয়েকটা কালছিটেও পড়েছে। কি হয়েছে? ও কি হয়েছে? কে এমন করে মেরেছে হাবাকে? করম বলে উঠল। সরকার বাড়ির মেজকর্তা মেরেছে খুঁড়া, সুধাও ওকে। হাবা কাঁদতে কাঁদতে সায় দিল। ইতিমধ্যে গিরি 1 ঘটি জল এনে ভাইয়ের রক্ত ধুতে আরম্ভ করে দিয়েছিল। সে বলে উঠল, ইস, নাকটা একদম গেছে বাবা। নবীন জিজ্ঞেস করল, মেজকর্তা মারল কেন? করম বলে উঠল, হাবা রোজ কী করে জানো খুড়া? গরু চড়াতে গিয়ে ও বেটা দুধ চুরি করে খায়। টের পেয়ে আজ মেজকর্তা লিয়েছে 1 হাত। জোটে বাগদি বলল, বড় চোর বটে বাবু বেটা তোর। এ পেটে পেটে এত বজ্জাতি। মাঠে গেছিস গরু চড়াতে, তাই চড়া বটে, এ দুধ লিয়ে এলিস কি বলে? হ্যাঁ? গিরির মা বলে উঠল, চোর চোর বলিস না রাখুর বাপ, এ তোরে গাল দিব। তোর রাখু বড় সাধু না। জোটে আবার বলে উঠল, তোর ব্যাটার মতো পাকা চোরটি লয় গিরির মা, পাকা চোর সে লয়। সুতরাং গিরির মা গাল দিতে আরম্ভ করল। খানিকক্ষণ তাদের মধ্যে কদর্য অশ্লীল কথার আদান প্রদান হবার পর জোটেকে টেনে নিয়ে তার সঙ্গীরা চলে গেল। রক্ত ধুয়ে গিরি এতক্ষণে হাবাকে একটু শান্ত করেছে। ঘরের ভিতর থেকে ময়লা ছেঁড়া একটা ন্যাকড়া এনে সে হাবার গা মুছে দিল। আলো জোটের বাপের সঙ্গেই চলে গেল। নবীনের উঠোনে এখন রাত্রি অন্ধকার। পাশ দিয়ে যাবার সময় হাত বাড়িয়ে করম যে ফাজলামি করল গিরির সঙ্গে, সেটা আর কারোর চোখে পড়ল না। গিরি শুধু অস্পষ্ট শব্দ করে উঠল। সেটা কানে যাওয়ায় গিরির মা শুধু বলল, কিলো গিরি, কি হলো তোর? গিরি বলে উঠল, কিছু লয় মা। নবীন চুপ করে থাকে। করমের উপস্থিতিতে সে বড় অস্বস্তি বোধ করছে। এখন যদি হঠাৎ এসে পড়ে পুলিশ এখানে, মানে তার বাড়িতে, করমকে পাকড়াও করলে ব্যাপারটা ভালো দেখাবে না। যা জোয়ান ছোঁড়া 2 ঘা যদি মেরে বসে মরিয়া হয়ে। কেন যে করম তার সঙ্গে এত ঘনিষ্ঠতা করে, এসে বসলে আর উঠবার নাম করে না। দাওয়ায় বসে হাবার দুধ চুরি ও মার খাওয়ার বিস্তারিত ইতিহাসটা করম বলে যায়। অনেক দিন থেকে হাবা নাকি এক সঙ্গীর সঙ্গে মাঠে গরু চড়াবার সময় মাটির একটা হাঁড়িতে দুধ দুয়ে নিত। মাঠে চড়ে এসে গরু দুধ দেয় না কেন অনেক দিন এই সমস্যার কেউ সমাধান করতে পারেনি। এবার মেজকর্তা স্বয়ং ধরে ফেলেছেন। গায়ের ভিতর দিয়ে বাড়ি ফিরছিল করম। হঠাৎ দেখে কি মেজকর্তা বাহির বাড়ির দাওয়ার খুঁটির সঙ্গে হাবাকে বেঁধে রেখেছে। হাবা গগন ফাটিয়ে চেঁচাচ্ছে। অনেক হাতে পায়ে ধরে তবে করম হাবাকে ছাড়িয়ে এনেছে। নবীন চুপ করে শুনে যায়, একটি কথাও বলে না। কে জানে কখন পুলিশ আসবে, প্রথম রাতে না শেষ রাতে। করমের কথা শুনতে শুনতে
সেই কথাই ভাবছিল নবীন। যাই খুড়া বলে করম উঠে দাঁড়ায়। নবীন খালি বলে ওঠে, হ। উঠান পার করে করম অন্ধকারে মিশে গেল। এবার নবীন হাবাকে নিয়ে পড়ল। খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জেনে নিয়ে বলল, দেখলি গিরির মা, দেখলি? এতকাল শালা হারামজাদা দুয়ে দুয়ে দুধ খেয়েছে মাঠে, এক বাট্টি বলেনি। এক ঘটি দুধ তো একদিন তুই আনতে পারতি তোর বাপ ভাইয়ের জন্য, নিজে একলাটি সব খেয়েছে। হবে না, এ মার খেয়ে মরবে না বজ্জাত? ছেলের এই স্বার্থপরতার চিন্তায় বড় যেন কষ্ট হয় নবীনের। সজোরে গা চুলকে সে নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ জানিস গিরির মা, আগে খেয়াল করলে নিজে গিয়ে ভালো করে ধুয়ে আনতাম। কোন শালা ধরতো একবার দেখতাম তো। রোজ একটা গরুকে 2 বার দরকার কি শুনি? বেশি দোয়াই বা কেন? 5-7টা গরু থেকে একটু একটু দুধ ধুয়ে নিলেই হতো। দুধকে দুধও হতো আর ধরাও পড়তে হতো না। সে বুদ্ধি কি এই ঘটে আছে নাকি ছোড়ার? আঙুল দিয়ে জোরে হাবার পেটে খোঁচা দিয়ে বলে, বলিসনি কেন রে আমাকে? এই হারামজাদা, বলিসনি কেন? হাবা মৃদু মৃদু ফোঁপাচ্ছিল। এবার সে জোরে কেঁদে ওঠে। গিরির মা বলে, মেয়ের উনি বাপু, আর মেয়ের উনি ওকে। অতটুকু বাচ্চার ঘটে আর কত বুদ্ধি হবে? হ্যাঁ গো, ওকে আর গরু চড়াতে দিবে গিরির বাপ? নবীন বলল, দিবে না, খাতির করে ডেকে নিয়ে দিবে। এই গিরি কই গো? তাই তো, গিরি কোথায় গেল? বার কয়েক নাম ধরে ডেকে নবীন লাফিয়ে উঠল, ছুটে গেল বাইরে। আম গাছের ছায়ায় মিশে গিরি দাঁড়িয়ে আছে। হনহন করে পাড়ার দিকে এগিয়ে চলেছে লম্বা চওড়া প্রকাণ্ড একটা মানুষ। করম ভিন্ন বাগদিপাড়ার এত বড় শরীর আর কারোর নেই। আম গাছের নিচে গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে করমকে এতক্ষণ কি বলছিল গিরি? শক্ত করে গিরির একটা হাত নবীন চেপে ধরল, চাপা গলায় বলল, খুন করে ফেলবো গিরি, তোকে পুঁতে ফেলবো। কি বলছিলিস উয়াকে? বল, কি বলছিলিস উয়াকে? গিরি কোনো কথা বলে না। জোরে একটা গুঁতো দিয়ে নবীন আবার জিজ্ঞেস করল, বল বল হারামজাদি, কি বলছিলিস উয়াকে? ওই আধারে দাঁড়িয়ে ওর সঙ্গে তোরা তো কি কথা? গিরি মৃদু স্বরে বলল, লোচনের শ্বশুর এলো তাই শুধোচ্ছিলাম, ভোজ টোজ হবে না কি আজ? নবীন আগুন হয়ে বলল, হলো না হলো তোর কি রে হারামজাদি, তোর কি? এখানে দাঁড়িয়ে করমকে ও কথা শুধোবি কেন তুই? চল চল বাড়ি চল। গিরিকে সে ঘরের মধ্যে টেনে নিয়ে গেল। শুধু রাগ হয়নি নবীনের, ভয়ে তার বুকের ভেতর ঢিপঢিপ করছিল। করমকে কি বলছিল গিরি? করমকে যে আজ রাতের মধ্যেই পুলিশে ধরবে, গিরির কাছে কথাটা সে প্রকাশ করেনি। কিন্তু গিরির মাকে বলবার সময় সে যদি আড়াল থেকে শুনে নিয়ে থাকে, এবং এতক্ষণ তাই যদি সে বলে থাকে করমকে, বাপের সঙ্গে গিরি কি এমন শত্রুতা করবে? বাপের চেয়ে করম কি তার কাছে বেশি হবে? কি করবে নবীন বুঝে উঠতে পারে না। মারতে মারতে আধমরা করে ফেললেও মুখ খুলবে তেমন মেয়ে গিরি নয়। মিষ্টি মিষ্টি কথা বলেও ওকে ভোলানো যায় না। পিপুলডাঙ্গার ভৈরব বাগদির হাতে ওকে দেওয়া হবে সোনা অবধি কেমন যেন হয়ে গেছে মেয়েটা, একদম চুপচাপ। অন্ধকারে পান্তা খাওয়া অসম্ভব কাজ নয়, তবু গিরি ডিবরি জেলে আনতে চাইল। পোলতে ভেজানো একটু তেল কি আর চাইলে বাগদিপাড়ার কারোর বাড়ি পাওয়া যাবে না? পান্তাগুলো গিলে চটাই বিছিয়ে শুতে আর কতক্ষণ সময় লাগবে? ধার করা তেলের আলোতেই ও কাজগুলি শেষ করা যাবে। কিন্তু নবীন আজ গিরিকে ঘরের বাইরে হতে দেবে না। উঠোনে নাববি তো ঠ্যাং খোড়া করে দেবো গিরি। যাও না তবে, তুমি নিজেই যাও না। চুপ থাক, একদম চুপ গিরির মা। গিরির মা রাগে গজগজ করতে করতে অন্ধকার হাতড়াতে হাতড়াতে নুন সিদ্ধ কলমি শাক আর পান্তা ভাত পেরে দিল।
বলতে লাগলো যে এমন লোকের হাতে সে পড়েছে কলমি শাক খেয়ে জীবন গেল। কেন, সকালে খালে বিলে কত লোক কুচো মাছ ধরে আনে, নবীন পারে না? ঘরে বসে খালি খাইতে জানে নবীন। ধমক দিয়ে স্ত্রীকে থামাতে গিয়ে নবীন দেখল তাতে সে আরও বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে। মুখ গোমরা করে সে খেয়ে উঠল। হাত মুখ ধুয়ে এসে বলল, ভরতের বাড়ি গেলাম গিরির মা তামাক খেতে। গিরির মা বলে উঠল, মা মনসাকে একটু আওয়াজ দিয়ে যেও গিরির বাপ। নবীন শুধু বলে উঠল, হ। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাগদিপাড়ার একটি রাত দ্বিতীয় পর্বের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।